ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের কমিউনিটি নিউট্রিশন থেকে আমরা কিছুটা অংশ যেটুকু বাকি রয়ে গেছে সেটুকু পড়বো। তোমাদের যে ইউনিট 2 এর চ্যাপ্টার 1টা, যেখানে কমন ডেফিসিয়েন্সি ডিজিজেস অফ ইন্ডিয়া অ্যান্ড ন্যাশনাল নিউট্রিশনাল প্রোগ্রামস টু কম্ব্যাট ইট, ওখান থেকে অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস আর ডায়রিয়াল কন্ট্রোল প্রোগ্রাম, যেটা ন্যাশনাল ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম অর্থাৎ NDDCP, এই তিনটে জিনিস নিয়ে আজকে একটু পড়াশোনা করব। তোমাদের বাকি ইউনিট গুলো হয়ে গেছে, তোমরা সেগুলো সেখান থেকে পড়তে পেরেছো। এবার আমরা এই যেটুকু পোর্শন বাকি রয়ে গেছে সেটা নিয়ে একটু জেনে নিই। তোমরা রিকেটটা পড়েছো, ভিটামিন ডি এর অভাবে হওয়া একটা রোগ। এবার ভিটামিন ডি এর অভাবে যে কমন ডিসঅর্ডার, যেগুলো এখন আজকালকার দিনে দাঁড়িয়ে প্রচন্ড বেশি পরিমাণে আমাদের চোখের সামনে আসছে, অ্যাফেক্টেড বহু মানুষ, মূলত মহিলারা, সেটা নিয়ে আমরা পড়ছি। স্টার্ট করব অস্টিওপোরোসিস দিয়ে, এরপর আমরা পড়বো অস্টিওম্যালেশিয়া, তারপরে আমরা ডায়রিয়াল কন্ট্রোল প্রোগ্রাম চলে যাব। দেখো, টার্মটা হলো অস্টিওপোরোসিস। তোমরা প্রত্যেকেই জানো, অস্টিও কথাটা বললে আমরা বুঝি হাড়, হাড় হলো অস্টিও। পোরোসিস, পোরো কথাটার থেকে কি একটা আসছে বলতো? পোর কথাটা, পোর, পোর মানে হচ্ছে ছিদ্র। হ্যাঁ, অর্থাৎ হাড় ছিদ্র, যেখানে হাড়টার মধ্যে ছিদ্রাল হয়ে যায়, যেখানে হাড়টা ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে অস্টিওপোরোসিস। এটা হলো হাড়ের একটা খুব কঠিন অসুখ, যেটা অফকোর্স আর আগের জায়গায় ফিরে আসে না, এবং এটার আরেকটা নাম সেই কারণে স্পঞ্জি বোন ডিজিজ। স্পঞ্জ যেরকম ছোট ছোট ছিদ্রযুক্ত হয়ে যায়, যে অবস্থায় গিয়ে দাঁড়ায়, এই রোগটার কারণে হাড়ের অবস্থা সেই রকম ছিদ্রযুক্ত হয়ে যায়, ভঙ্গুর হয়ে পড়ে। 1 থেকে 50 বছর বয়সের ঊর্ধ্বে অস্টিওপোরোসিসে আক্রান্ত হয় বেশি মানুষ। পুরুষদের থেকে মহিলাদের ক্ষেত্রে এই রোগটাকে অনেক বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু বর্তমানে পুরুষদের আক্রান্ত হওয়ার সংখ্যাও কম নয়। অস্থিতে ক্যালসিয়ামের ঘনত্ব কমে যায়, 1 নম্বর, ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, বয়স বাড়ছে, ক্যালসিয়ামের ঘনত্ব কমছে। 2, অস্থির ঘনত্ব কমে গিয়ে অস্থি ভঙ্গুর হয়ে পড়ে। যেহেতু মানে ঘনত্বটা কমে গেলে, কোনো জিনিসের ঘনত্ব কমে গেলে কি হয়, সেটা সহজে ভেঙে যায়। এক্ষেত্রেও তাই, অস্থির ঘনত্ব কমে গিয়ে অস্থিটা ভঙ্গুর হয়ে পড়ে। কি কি কারণে হতে পারে? প্রথমেই ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলো তো আমরা জানি, এগুলোর কারণে হতে পারে। ভিটামিন ডি এর একটা অভাবজনিত স্ট্রং রোগ। এবার কেন ভিটামিন ডিটা এত অভাব হয়ে যাচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের সূর্যালোকে তো সেই অর্থে বেরোনো হয় না। আমাদের প্রত্যেকেরই এখন, বেশিরভাগ মানুষেরই একটা সেডেন্টারি লাইফস্টাইল, সূর্যের আলোর এক্সপোজার খুব কম, আমাদেরকে কন্টিনিউয়াস সূর্যের আলোর তলায় দাঁড়িয়ে থাকতে হয় না। বা আরো একটা সমস্যার কথা যেটা না বললেই নয়, বর্তমানে সূর্যের আলোর প্রভাবে অনেকেরই ভীষণভাবে সান অ্যালার্জি হচ্ছে, ইনফেকশন, ইরিটেশন, র্যাশ তৈরি হচ্ছে। তার ফলে অনেকেই খুব কনসিয়াসলি অ্যান্ড কেয়ারফুলি রোদটাকে অ্যাভয়েড করেন। ইউভি রে এর মাত্রা অনেক বেশি বেড়ে যাওয়ায় এবং সান অ্যালার্জির পরিমাণ আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাওয়ায় এখন প্রত্যেকেই রোদে যাওয়াটার ব্যাপারটাকে একটু অ্যাভয়েডই করছেন। আর এখন যা জীবনযাত্রা, যে অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি, সূর্যের আলোতে এত এক্সপোজার আমাদের হয় না। তার ফলে তাহলে এবার ভিটামিন ডি থেকে, যখন ভিটামিন ডি যখন হাড়ের উপকার করছে, তখন সে কোথা থেকে তৈরি হয়? মূলত সূর্যের আলো থেকেই। আমাদের বডিতে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের চেঞ্জেস এর পরে আমরা দেখেছি যে ভিটামিন ডি সূর্যালোকের প্রভাবে আমাদের শরীরে সহজে তৈরি হতে পারে। যখন ভিটামিন ডিটা আমরা ওখান থেকে তৈরি করাতে পারছি না, তখন আমাদের আলটিমেটলি কি করতে হয়? সাপ্লিমেন্টেশনের উপরে ভরসা করতে হয়। কি কি কারণ? দেখো, কম শারীরিক পরিশ্রম একটা প্রথম পয়েন্ট। সরি, একটু টাইম নিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কম শারীরিক পরিশ্রম। যদি শারীরিক পরিশ্রমটা কম হয়, তাহলেও কিন্তু এই অস্টিওপোরোসিসের ঘটনা ঘটতে পারে, কারণ তার ফর্মেশন,
তার ফর্মিটি, এই ব্যাপারগুলো হ্যাম্পার হয় শারীরিক পরিশ্রম কম থাকে, সূর্যালোকে কম থাকা। মহিলাদের মেনোপজের পর, এটা খুব ইম্পর্টেন্ট, ইস্ট্রোজেন হরমোন কমে যায়, তাই অস্থির ঘনত্ব কমতে থাকে। আমি তোমাদের একটা জায়গায় পড়াতে পড়াতে বলেছিলাম, যখন থেকে মেনোপজ, মেনস্ট্রুয়াল সাইকেলটা মহিলাদের বন্ধ হয়ে যাচ্ছে, তখন প্রচুর হরমোনাল ইমব্যালেন্স ঘটে, হরমোন কমে বাড়ে, এগুলো হয়। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যখন ইস্ট্রোজেন হরমোনটা কমে যাচ্ছে, তখন অস্থির ঘনত্বটা কমে যাচ্ছে। অতিরিক্ত ধূমপান ও মদ্যপান, এটা কিন্তু আমাদের হাড়ের রোগের দিকে এগিয়ে নিয়ে যায়। রক্তে ক্যালসিয়ামের শোষণ ব্যাহত হওয়া, তোমরা যখন ক্যালসিয়াম পড়েছো মিনারেলসে, তখন ক্যালসিয়ামের শোষণ কি কি কারণে ব্যাহত হয় তোমরা পড়েছো। বিভিন্ন রকম প্রভাবক রয়েছে, সেই প্রভাবকগুলোর উপস্থিতিতে যদি রক্ত থেকে ক্যালসিয়ামের শোষণ শরীরে কম হয়, তাহলে কিন্তু এই রোগটা দেখা দিতে পারে। অতিরিক্ত কফি গ্রহণ করলে ক্যাফিন ক্যালসিয়াম শোষণে বাধা দান করে। চায়ের ক্ষেত্রে ট্যানিন, কফির ক্ষেত্রে ক্যাফেইন বা বিভিন্ন ফাইটেট, অক্সালেট, এই বিভিন্ন যে প্রভাবক, সেইগুলো কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটায় বাধা দেয়, শরীরে ক্যালসিয়াম শোষিত হতে পারে না। কম ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া এবং ভিটামিন ডি শরীরে কম গৃহীত হওয়া, এইগুলো হচ্ছে মূল কজ, যেটার কারণে অস্টিওপোরোসিস দেখতে পাওয়া যায়। কমন সিমটমস দেখো, অস্টিওপোরোসিসের কিছু কমন নোটিসেবল কিছু সিমটম রয়েছে। লো এনার্জি, ফ্র্যাকচার ডিড নট অকার ডিউ টু মেজর ফোর্স, এই কথাটা আমরা বলছিলাম যে ছিদ্রালো হয়ে যাচ্ছে, স্পঞ্জি হয়ে যাচ্ছে, তার ডেন্সিটি কমে, জোর কমে যাচ্ছে। খুব জোরে তাকে ধাক্কা লাগতে হবে না, একটু টুক করে ধাক্কা লাগলেই সেটা ভেঙে যাচ্ছে। ডিড নট অকার ডিউ টু মেজর ফোর্স, লো এনার্জি, ফ্র্যাকচার, খুব সহজেই এটা ভেঙে যাওয়া, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, স্টুপিং অ্যান্ড হাইট লস। দেখো একটা মানুষের ছবি, এটা মানুষটা এরকম করে বেন্ড হয়ে গেছে, কুঁজো হয়ে গেছে, স্টুপিং অ্যান্ড হাইট লস, এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ। বোন পেন, ভীষণ ব্যথার একটা কমপ্লেন থাকে, ব্যথা ব্যথা খুব ব্যথা, এটা জয়েন্ট পেন, গাঁটে গাঁটে ব্যথা। অ্যান্ড 5, সাডেন ব্যাক পেন, কোমরে ব্যথা, কোমরের ভীষণ যন্ত্রণা, কোমরের মধ্যে ব্যথা। এই লক্ষণগুলো দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে অস্টিওপোরোসিস হানা দিয়েছে। এইগুলো হচ্ছে কিছু কমন সিমটমস। প্রিভেনশন, কি করে আমরা এটাকে আটকাতে পারি? হেলদি ফুড কনজাম্পশন, ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি, এটা তো ডেফিনেটলি। এক্সারসাইজ অফ বোন, আমরা ব্যায়ামের ব্যাপারটাকে অনেক সময় মাথা থেকে বার করে দিই। আমরা বলি যে হাঁটো, শারীরিক পরিশ্রম করো, শুধুমাত্র হাঁটা নয়, হাড়ের হেলথ যাতে ভালো থাকে সেই সংক্রান্ত কিছু এক্সারসাইজ যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে এটাকে আটকানো যেতে পারে। আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবো, কিছুটা যদি সম্ভব হয় একটু সান এক্সপোজারে যাব, কড লিভার অয়েল খাওয়া যেতে পারে। এইগুলো করে আমরা এটা আটকানোর ব্যবস্থা করতে পারি। এবং ক্যালসিয়াম আমরা তো জানি খুব ভালো করে মূলত কি কি থেকে আসে। দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন প্রোডাক্ট থেকে ক্যালসিয়াম পেতে পারি, তিল থেকে পেতে পারি, ছোট মাছ, এগুলোর থেকে আমরা ক্যালসিয়ামের সাপ্লাইটা পেতে পারি। কুইট স্মোকিং অ্যান্ড কুইট এক্সেস অ্যালকোহল, ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান, এগুলোকে বন্ধ করতে হবে। বডি ওয়েট কন্ট্রোল, এখানে একটু বানানটা ভুল হয়ে গেছে, বডি ওয়েট কন্ট্রোল, শরীরের ওজন কিন্তু আমাদেরকে কম রাখতে হবে, না হলে এই শরীরের পুরো ওজনটা আমাদের বডির উপরে পড়বে, কোমরে পায়ের উপরে পড়বে, বডিকে ক্যারি করতে হবে, হাড়ের স্বাস্থ্য বিঘ্নিত হবে। সেজন্য ওয়েট কন্ট্রোল করাটা দরকার। কন্ট্রোল মেন্টাল স্ট্রেস, মানসিক যে চাপ, সেই চাপের ক্ষেত্রেও, চাপের কারণেও কিন্তু এই ঘটনাটা দ্রুততার সঙ্গে ঘটে যেতে পারে। যে বয়সে হয়তো অস্টিওপোরোসিস হওয়ার কথা, তার অনেকটা আগেই অস্টিওপোরোসিস শরীরে দেখা দিতে পারে। স্ট্রেস কর্টিসলের মাত্রা বাড়ায়, যা ইনসুলিন প্রতিরোধের মাধ্যমে রক্তের শর্করার পরিমাণ বাড়ায় এবং কিছু ক্ষেত্রে মূত্রে ক্যালসিয়াম নির্গমন ঘটায়। ঘটনাগুলো লক্ষ্য করো, কর্টিসলের মাত্রা বেড়ে গেল, যখনই আমাদের স্ট্রেস হচ্ছে শরীরে, তখনই কর্টিসলের মাত্রা বেড়ে যায়। কর্টিসল যেই বেড়ে যায়, তখন সেই ইনসুলিনকে একটু আটকায়, ইনসুলিনকে প্রতিরোধ করে। ইনসুলিনকে আটকালে কি হবে? ইনসুলিন যদি কম কাজ করতে পারে, তাহলে বডিতে ব্লাড সুগারের পরিমাণটা, শর্করার পরিমাণটা, গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে এবং কিছু ক্ষেত্রে মূত্রে ক্যালসিয়াম নির্গমন ঘটায়। রেজড যে কর্টিসল ও ইউরিনের মাধ্যমে ক্যালসিয়ামটাকে শরীর থেকে বার করে দেয়।
ঠিক আছে? সেই কারণে আমরা স্ট্রেসটা চেষ্টা করব শরীর থেকে দূরে রাখতে, মেন্টাল স্ট্রেসটা কমাতে। কি উপায়? ভালো স্বাস্থ্যকর জীবনযাপন করা। স্বাস্থ্যকর জীবনযাপন মানে জীবনে তো সমস্যা, মানসিক অশান্তি এগুলো আসবেই, তো সেগুলোকে পাশ কাটিয়ে কি করে ভালো থাকতে হবে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে ধ্যান, প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো অনেকটা কাজ দেয়। এভাবে আমরা আমাদের মেন্টাল স্ট্রেসটাকে কন্ট্রোল করতে পারি। নিয়মিত থাইরয়েডের চিকিৎসা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ। থাইরয়েডের প্রভাবে কিন্তু হাড়ের সমস্যা হয়, তাই আমরা প্রত্যেক বছরই থাইরয়েডটা একবার টেস্ট করে নেব, দেখে নেব থাইরয়েডের মাত্রাটা ঠিক আছে কিনা। থাইরয়েড তো চট করে বোঝা যায় না, এই টেস্টগুলো আমাদের করতে হয় সেটা ঠিক আছে কিনা। এবং যদি আমাদের কারো সুগার থেকে থাকে তো সেই সুগারের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখার আমরা যথাসাধ্য চেষ্টা করব, অথবা বছরে একবার চেক করে নিতে হবে যে আমার সুগার লেভেলটা কিরকম অবস্থায় রয়েছে। এই হলো প্রিভেন্টিভ সমস্ত মেজার, যার মাধ্যমে আমরা অস্টিওপোরোসিসকে দূরে রাখতে পারি বা অস্টিওপোরোসিস হলে সেখান থেকে কিছুটা ভালো থাকার ব্যবস্থা করতে পারি। নেক্সট আমরা চলে যাচ্ছি অস্টিওম্যালেশিয়ায়। দেখো, এই ম্যালাকোজ কথাটার মানে, ম্যালাশিয়া কথাটা ম্যালাকোজ থেকে এসেছে, এটার মানে হলো সফট। অস্টিও কথাটার মানে প্রথমেই বলেছি হাড় সংক্রান্ত অর্থাৎ বোনস। ম্যালাকোজ সফট, মানে অস্টিওম্যালেশিয়া মানে নরম হাড়, সফট বোনস। এই রোগটাও ভিটামিন ডি এর অভাবে হয়। অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া, রিকেট এগুলোকেই মোটামুটি ভিটামিন ডি এর অভাবে হওয়া রোগ বলে আমরা ধরে নিচ্ছি। তো সেই ভিটামিন ডি এর অভাবজনিত রোগ, এটা যে কোনো বয়সের মানুষের মধ্যে ক্ষেত্রেই ঘটতে পারে, যে কোনো প্রাপ্তবয়স্ক। এখন তো আর বলা যায় না এরকম করে যে এখন সবকিছুই খুব দ্রুততার সঙ্গে আনএক্সপেক্টেড ওয়েতে আমাদের লাইফে এসে থাবা বসাচ্ছে। তো যে কোনো লোকের হতে পারে, তবে 45 to 50 ইয়ার্স এর এইটাকে বেশি দেখতে পাওয়া যায়, তারপরে একটু বেশি দেখতে পাওয়া যায়। রিকেট রোগের মতোই এই রোগে হাড়ের গঠন ও রক্তের পরিবর্তন লক্ষ্য করা যায়। মানে ব্লাড থেকে তুমি যদি স্যাম্পল নাও, ব্লাডটা নাও, তাহলে দেখবে যে তাতে বেশ কিছু টেস্ট থাকে, যেমন আরএ ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টরস থাকে যেগুলো টেস্ট করে আমরা বুঝতে পারি যে অস্টিওম্যালেশিয়া বা এই হাড়ের রোগগুলো কিন্তু আমার শরীরে আসছে। রিকেট রোগের মতোই হাড়ের গঠন আর রক্তের পরিবর্তন লক্ষ্য করা যায়। অস্থি ভেঙে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। অস্থি সংলগ্ন মাংসপেশিতে ব্যথা অনুভূত হয়, যেটাকে মায়ালজিয়া বলা হয়। অস্থির সঙ্গে কানেক্টেড যে মাংসপেশিগুলো লেগে আছে বা কাছাকাছি যেগুলো রয়েছে, পুরোটাই ঘেরা আছে কিন্তু অস্থি সংলগ্ন যে মাংসপেশি সেগুলোতে বেশি অনুভূত হয় এই মায়ালজিয়ার প্রভাবে। এই ঘটনাটা হলো মায়ালজিয়া। ভিটামিন ডি সাপ্লিমেন্ট কোলেক্যালসিফেরল বা আর্গোক্যালসিফেরল আকারে দেওয়া হয়। আমরা যে ভিটামিন ডি এর কথাটা বলছিলাম সান এক্সপোজার থেকে, তো সেটা আমরা যদি সেভাবে নিতে না পারি এবং অস্টিওম্যালেশিয়ায় আক্রান্ত হই, তখন আমরা সাপ্লিমেন্ট হিসেবে সেটাকে নিতে পারি। নেক্সট স্লাইড। এই দেখো অস্টিওম্যালেশিয়ার একটা ইয়ে তোমাদের দেখাই, যেটা নর্মাল হেলদি বোনস। ভালো করে দেখো, এটার মধ্যে একটা ঘনত্ব রয়েছে, একটা ডেনসিটি রয়েছে। হ্যাঁ, এই হাড়টার যে ঘনত্বটা বেশি, কিন্তু যখনই অস্টিওম্যালেশিয়া হয়ে যাচ্ছে তখন দেখো হাড়ের যে ডেনসিটিটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, এই এই যে জালের মতো ব্যাপারটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবং দেখো এখানে একটা ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে, পা গুলো একটু বেঁকে গেছে, চাপে পড়ে পা গুলো একটু বাইরের দিকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে, বুঝতে পারছো? এবং এই জায়গাটায় প্রদাহ অর্থাৎ ব্যথা, ইনফ্ল্যামেশন তৈরি হয়েছে। এটা হচ্ছে অস্টিওম্যালেশিয়ার একটা ছবি, নর্মাল বোন ডেন্সিটি আর অস্টিওম্যালেশিয়ার বোন ডেন্সিটি এবং পায়ের অবস্থা, এই দুটো দেখিয়ে আমি একটা ছবি তোমরা যাতে বুঝতে পারো সেটার জন্য রেখেছি। কজেস, কি কি কারণে এটা হতে পারে? ইনসাফিসিয়েন্ট নিউট্রিশনাল কোয়ান্টিটিজ অর ফল্টি মেটাবলিজম অফ ভিটামিন ডি অর ফসফরাস। ফসফরাস কিন্তু একটা বড় ফ্যাক্টর অস্টিওম্যালেশিয়ার ক্ষেত্রে। রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস, এই রেনাল টিউবিউলার অ্যাসিডোসিসের কারণে অস্টিওম্যালেশিয়া দেখতে পাওয়া যায়। রেনাল কিডনি সংক্রান্ত যে সমস্ত সমস্যার কথা আমরা শুনে থাকি সেটাকে আমরা রেনাল প্রবলেমস বলে থাকি। ম্যাল নিউট্রিশন ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় যদি মা ম্যাল নিউট্রিশনে ভোগে বা শিশু ম্যাল নিউট্রিশনে ভোগে, সেখান থেকে কিন্তু অস্টিওম্যালেশিয়াটা পরবর্তীকালে দেখতে পাওয়া যায়। ঠিক মতো দুধ খায়নি, ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নেয়নি, তখনই এই সমস্যাটা তৈরি হয়। হাইপোফসফেটামিয়া, হাইপো অর্থাৎ কমে যাচ্ছে, ফসফেটের পরিমাণটা যখন কমে যাচ্ছে সেখান থেকেই অবস্থাটা সৃষ্টি হতে পারে। ক্রনিক রেনাল ফেলিওর, রেনাল ফেলিয়ার হলে হতে পারে। টিউমার ইনডিউসড অস্টিওম্যালেশিয়া, টিউমার হলো সেখান থেকে অস্টিওম্যালেশিয়া, এটা একটা কজ হতে পারে অস্টিওম্যালেশিয়ার। প্রিভেনশন, দেখো তোমাকে
তোমাদের আমি দুটো ছবি রেখেছি। প্রিভেনশন কি? ছোটবেলা থেকে উপযুক্ত পরিমাণ দুধ, দুগ্ধজাত খাদ্য, ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাদ্য খাওয়া প্রয়োজন, পর্যাপ্ত সূর্যালোক, এগুলো হচ্ছে মূল প্রিভেনশনের জায়গা। এগুলো ছাড়া আমাদের হাতে যেটুকু রয়েছে এক্সারসাইজ করা বা এগুলোকে মেজার করে রাখা, এগুলো আগেই আলোচনা হয়েছে। তবে প্রিভেন্টিভ মেজার, প্রিভেনশন হিসেবে আমি এই দুটো পয়েন্টকে বেশি করে হাইলাইট করব। এবার যে দুটো আমরা পড়লাম, অস্টিওপোরোসিস আর অস্টিওমেলেশিয়া, তার দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে ছিদ্রাল হয়ে গেছে, হ্যাঁ, স্পঞ্জের মতো হয়ে গেছে, দ্যাট ইজ অস্টিওপোরোসিস, পোরাস ফর্মেশন তৈরি হয়েছে। আর অস্টিওমেলেশিয়া দেখো, এটা অনেকটা নরম সফট একটা ব্যাপার এবং গ্যাপ গ্যাপ হয়ে গেছে, এটা একটা ভঙ্গুর অস্থি, দ্যাট ইজ অস্টিওমেলেশিয়া। এই দুটো পার্থক্য ছবি দেখলে অনেকটাই বুঝতে পারা যাচ্ছে, সেটার কারণে এটাকে আমি নিয়ে এসেছি। আশা করি অস্টিওপোরোসিস আর অস্টিওমেলেশিয়ার বিষয়টা তোমরা আলাদা করে বুঝতে পেরেছো। এবার একটা ওভারঅল পার্থক্য আমি বলছি, দ্য ডেফিনেশন: ডিমিনারেলাইজেশন অফ বোনস। যখন মিনারেলটা থাকছে না বা কমছে, সেটা হচ্ছে ডিমিনারেলাইজেশন অফ বোনস। রিডাকশন অফ দ্য বোন মিনারেল ডেনসিটি, ডেনসিটিটা কমে যাচ্ছে, রিডাকশন হয়ে যাচ্ছে, তাই পোরাস ফর্ম তৈরি হচ্ছে। এই জন্যই ঘটনাটা হলো অস্টিওপোরোসিস, আর এটা হচ্ছে অস্টিওমেলেশিয়া। অস্টিওমেলেশিয়া অ্যাডাল্টসদের মধ্যে দেখতে পাওয়া যায়। অস্টিওপোরোসিস এখানে বলা হচ্ছে 65 বছরের বেশি মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিন্তু কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে জীবনযাপনের প্রভাবে সেগুলো কখনো আগেও হয়ে যেতে পারে। কি রকম কি সাইন অ্যান্ড সিমটম থাকতে পারে? উইকনেস অফ দ্য মাসল অ্যান্ড ফ্র্যাজাইল বোনস, পেশির মধ্যে দুর্বলতা দেখতে পাওয়া যায় অস্টিওমেলেশিয়ার ক্ষেত্রে, এবং ভঙ্গুর হাড় দেখতে পাওয়া যায়। আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কার্ভিং অফ দ্য ব্যাক অ্যান্ড রিস্ক ফর দ্য ফ্র্যাকচার। বললাম যে একটু স্টুপি হয়ে যায়, মানে স্টুপিং হয়ে যায়, হেলে যাচ্ছে, একটু কুঁজো হয়ে যাচ্ছে, বেঁটে হয়ে যাচ্ছে, কার্ভিং অফ দ্য বোনস, এবং খুব সহজেই জোরে আঘাত করতে হবে না, হালকা আঘাতেই ভেঙে যাওয়ার একটা রিস্ক হয়ে যাচ্ছে। ডেফিসিয়েন্সি ইন ভিটামিন ডি থেকে অস্টিওমেলেশিয়া, ডেফিসিয়েন্সি ইন ক্যালসিয়াম, ফসফরাস, ড্রাগস, ইনহেরিটেড এন্ডোক্রাইন ডিসঅর্ডার্স, অ্যালকোহল ড্রিঙ্কিং এবং অফকোর্স ভিটামিন ডি এর অভাব, বিভিন্ন কারণে এই অস্টিওপোরোসিস আর অস্টিওমেলেশিয়া হতে পারে। প্রিভেনশনের ক্ষেত্রে কি করতে পারি? অস্টিওমেলেশিয়া যার, তাকে ভিটামিন ডি এর ইনজেকশন দিতে পারি, সাপ্লিমেন্টেশন দিতে পারি। আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে হেলদি লাইফস্টাইল, ক্যালসিয়াম সাপ্লিমেন্টস, ন্যাচারালি ক্যালসিয়াম ডায়েট, এইটা হলো মূল পার্থক্য অস্টিওপোরোসিস আর অস্টিওমেলেশিয়ার ক্ষেত্রে। আশা করি তোমরা ভিটামিন ডি এর অভাবজনিত এই দুটো রোগ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলে। তোমরা প্রশ্নগুলো লিখতে পারবে, ছোট করে তোমাদের পার্থক্য লিখতে দিলেও তোমরা এটা পারবে। এবার আমরা যেটুকু পোর্শন তোমাদের এটাই বাকি আছে, এই কমন ডিসঅর্ডার্স এবং যে প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, তাতে চলে যাই। এনডিডিসিপি, এনডিডিসিপি এটা কি? ন্যাশনাল ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এনডিডিসিপি। এর আগে তোমরা আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের যে এটা পড়েছিলে, তার সঙ্গে এটা দেখো অনেকটা মিল আছে, মানে নামের, কিন্তু এটা ভালো করে খেয়াল করবে, ওখানে একটা আই ছিল আয়োডিন, কিন্তু এখানে এটা এনডিডিসিপি। প্রথমেই বলি ডায়রিয়া বিষয়টা কি। ডায়রিয়া বিষয়টা মানে হলো পেট খারাপ, কন্টিনিউয়াস, লাগাতার সারাদিনে বারবার পটি হচ্ছে, পাতলা জলের মতো একদম পটি, এবং কোনোভাবেই সেটা আটকাচ্ছে না, সারাদিনে 4 বার 5 বার 6 বার 7 বার, এবং প্রত্যেকবারই একদম ওয়াটারি স্টুল, সেটা সেই অবস্থাটাকে আমরা বলবো ডায়রিয়া। তখন বুঝতে পারি যে, এবং পেটের মধ্যে যন্ত্রণা, গ্যাস ফর্মেশন হওয়া, এই ঘটনাগুলো ঘটে, আমরা তখন বুঝতে পারি যে তার ডায়রিয়া হয়েছে। কেন তার ডায়রিয়া হয়, কেন কোনো মানুষের ডায়রিয়া হয়? অনেক সময় আমরা লুজ মোশন হলে প্রথমে বলি কি খাওয়া হয়েছিল, খাবার হজম হয়নি সেই কারণে হচ্ছে। সব সময় কিন্তু তা নয়, খাবার হজম না হওয়ার জন্যই যে ডায়রিয়াটা হবে সেটা মোটেই তাই ফ্যাক্টর নয়। কিভাবে হয়? সংক্রমণের জন্য হয়। কিরকম সংক্রমণ? ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবীর সংক্রমণ বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এগুলি হলো উদরাময় রোগের সাধারণ কারণ। সবসময় মনে রাখবে, ওই খাবার হজম হয়নি এই বিষয়টা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, যেরকম ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবীর সংক্রমণ বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এইগুলো হচ্ছে উদরাময় রোগের সাধারণ কারণ। বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্য বা পানীয় থেকে হয়, সংক্রামিত অন্য ব্যক্তির থেকেই হয়। খাদ্য বা পানীয়তে কিভাবে আসছে?
যখন সেই জলটা, পানীয় যে জলটা, সেই জলটা যখন আনহেলদি হচ্ছে, কন্টামিনেটেড হয়ে যাচ্ছে মলমূত্রের মাধ্যমে, তখন সেই কন্টামিনেটেড ওয়াটার থেকে আমাদের শরীরে সেটা ঢুকে আসছে। সেই ওয়াটার দিয়ে হয়তো কোনো খাবার বানানো হয়েছে, খাবারটা ধোয়া হয়েছে, সেটা আমরা খাচ্ছি, সেখান থেকে আমাদের শরীরে ঢুকে আসছে। এভাবে আমাদের শরীরে সেই সংক্রমণটা হতে পারে। অথবা কোনো একটা মানুষের হয়েছে ডায়রিয়া, তার কাছ থেকেও কিন্তু আমাদের হয়ে যেতে পারে। এই যে ন্যাশনাল ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এটা একটা কর্মসূচি। এই কর্মসূচিটা ভারত সরকার প্রথম 1978 সালে চালু করে। কেন চালু করলো? তখন প্রচন্ড ভীষণ ভাবে ডায়রিয়া একটা বিরাট আকার নিয়েছে, এবং এই ডায়রিয়ার কারণে ফি বছর প্রচুর বাচ্চারা মারা যেত, অসুস্থ হয়ে থাকতো, লং টার্ম কোনো ডিজিজ ধুকে ধুকে মারা যেত, অথবা মানে কিছুদিন ডায়রিয়া, শরীরে আর কিছু নেই, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না, সেইখান থেকে মারা যেত। 1978-এ সরকার তখন নিজের হাতে বিষয়টা নিয়ে তাদের তত্ত্বাবধানে এই এনডিডিসিপি অর্থাৎ ডায়রিয়াল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম স্টার্ট করল। এদের মূল উদ্দেশ্য কি ছিল? 5 বছরের কম বয়সী যে বাচ্চা যারা হু করে মারা যাচ্ছিল, তাদের মরবিডিটি, মর্টিলিটি যে রেট, মারা যাওয়া, রোগগ্রস্ত হয়ে যাওয়ার যে রেট, সেই রেটটাকে কন্ট্রোল করলো। একদমই কি হবে না তা নয়, কিন্তু যে হারে শিশু মৃত্যু এবং শিশুর অসুস্থতা বাড়ছিল, সেই মরবিডিটি আর মর্টালিটি রেটটাকে কন্ট্রোলে আনার জন্য এই স্টেপটা নিয়েছিল ভারত সরকার 1978 সালে, মূলত 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য। বর্তমানে এই কর্মসূচি জাতীয় স্বাস্থ্য মিশনের, ন্যাশনাল হেলথ মিশনের সঙ্গে যুক্ত আছে। এই কর্মসূচির সঙ্গে এটা অ্যাড হয়েছে, ন্যাশনাল হেলথ মিশন। তোমরা নাম শুনেছো, অনেক সময় টিভিতে অ্যাডও দেখো এই হেলথ মিশনটা, তো এর সঙ্গে যুক্ত। ORT, এই বিষয়গুলো ভালো করে মনে রাখবে। এখানে দুটো কথা বারবার পাবে, একটা ORT আর একটা ORS, ওরাল রিহাইড্রেশন থেরাপি, ওরাল রিহাইড্রেশন সলিউশন। একটা থেরাপি, একটা হলো সলিউশন। ORT, ওরাল রিহাইড্রেশন থেরাপি ব্যবহারের প্রচার করা এই জাতীয় উদারময় ঘটিত ব্যাধি নিয়ন্ত্রণের কর্মসূচির একটি উদ্দেশ্য। প্রচার কেন করতে হবে? কারণ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ তখন বুঝে উঠতে পারতেন না যে তার যে এরকম লুজ স্টুল হচ্ছে, এরকম ভাবে যে পটি হচ্ছে, তার যে এইভাবে বমি হচ্ছে বা পেট খারাপ, সব শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, বা এই অবস্থায় গিয়ে শিশুটি দাঁড়াচ্ছে বা কোনো একজন দাঁড়াচ্ছে, তার জন্য তারা কি করতে পারেন। তখন এই বিষয়টা, এখন আমরা কি জানি যে পেট খারাপ হচ্ছে, এইরকম অবস্থায় নুন চিনির জল দাও, বারে বারে জল খাওয়া, এগুলো কিন্তু এখন আমরা জানি, ডাবের জল দাও কিংবা ডালের জল দাও। সেই সময় তো মানুষ এতটা জানতো না। সেই পেশেন্টকে হয়তো বা সেই বাচ্চাটিকে হয়তো বাড়িতে 2 দিন রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে কোনো একটা স্টেপ নেয়নি বা ব্যবস্থা করেনি, জলশূন্য হয়ে ডিহাইড্রেশনে বাচ্চাটা তখন মারা যাচ্ছিল, বা বড়দের ক্ষেত্রেও প্রাণহানির ঘটনা প্রচুর এবং প্রবল। তো এই যে কর্মসূচিটা 1978-এ নেওয়া হয়েছিল, তখন এই ORT, এই ওরাল রিহাইড্রেশন থেরাপির ব্যবহারটাকে বাড়ানো হলো, প্রচুর পরিমাণে প্রচার করা, একটা স্টেপ নেওয়া হলো যাতে মৃত্যু, মর্টালিটি আর মরবিডিটি, এই দুটোকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, এবার যেটা আমি দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে ডায়রিয়া কিন্তু নানান রকমের হতে পারে। 3টে ধরন মূলত দেখতে পাও। শর্ট লাস্টিং ওয়াটারি ডায়রিয়া, খুব বেশি দিন স্টে করছে না, পুরো পাতলা জলের মতো স্টুল হচ্ছে, সেটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া, শর্ট লাস্টিং। হ্যাঁ, শর্ট লাস্টিং ব্লাডি ডায়রিয়া অর ডিসেন্ট্রি, এটাকে আমরা বলি ডিসেন্ট্রি, যেখানে এই ডায়রিয়া, লুজ মোশন হচ্ছে, পাতলা জলের মতো পটি, তার সঙ্গে কিন্তু ব্লাড আসছে। বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ দেখতে পাওয়া যায়, কারণ ওরা এটা ওটা মুখে দেয়, এটা ওটা খেয়ে ফেলে, কোথাও কিছু চেটে ফেললো, তো সবকিছুই মুখ দিয়ে দেখতে চায় যে জিনিসটা কি বা কি বৃত্তান্ত, ওদের তো অপার কৌতূহল। তো কোনো না কোনো ভাবে আমাদের শরীরে, বা আমরা বড়রাও যখন কোনো কিছু বাজে খেয়ে ফেলি, আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে, যেটাকে খুব চলতি কথায় রক্ত আমাশা হয়েছে এগুলো বলা হয়। তো এই যে ডিসেন্ট্রি, ব্লাডি ডায়রিয়া, এটা হচ্ছে একটা ক্যাটেগরি। লং লাস্টিং ডায়রিয়া, দীর্ঘ সময় ধরে যখন ডায়রিয়াটা রয়ে যাচ্ছে, দ্যাট ইজ লং লাস্টিং ডায়রিয়া। ডায়রিয়ার ফলে কি হয়? শরীর থেকে অতিরিক্ত জল বের হয়ে যায়। সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স ঘটে, অর্থাৎ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা সোডিয়াম আর পটাশিয়ামের যে ঘাটতি হয়ে যায় সেটা ঘটে। জল শূন্যতা দেখতে পাওয়া যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, শরীরে জলই নেই, প্রস্রাব আর কোথায়। ত্বকের রং ফ্যাকাশে হয়ে যায়, হৃদস্পন্দনের হার বাড়ে, অচেতন হয়ে যায় রোগী, এবং এইভাবে অচেতন হতে হতে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে হতে তার
ধীরে ধীরে ডেথ হতে থাকে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই কথাটা মনে লাগবে। সোডিয়াম এবং পটাশিয়াম, অনেক সময় প্রশ্ন দেয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি, তখন তোমরা যেন লিখতে পারো। নেক্সট, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডায়রিয়া। এটা একটা অংশ যেখানে প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করছি যে যখন ডায়রিয়া হবে তখন আমরা কি করতে পারি এবং ডায়রিয়া হওয়াটাকে আটকানোর জন্য আমরা কি করতে পারি। ডায়রিয়া প্রতিরোধে কয়েকটি ব্যবস্থা হলো, উদারময় রোগ প্রতিরোধের জাতীয় স্তরের কর্মসূচির প্রথম কাজ হলো জনমানুষের ডায়রিয়ার প্রকোপ সম্বন্ধে সচেতনতা গড়ে তোলা। এই সেই সচেতনতা যেখানে আমরা এটা বোঝাই যে ডায়রিয়া হলে সঙ্গে সঙ্গে স্টেপ নাও, বেশিক্ষণ বা বেশি দিন হয়ে গেলে অ্যাডমিট করা হোক। এই যে একটা সচেতনতা, নাহলে তো লুজ মোশন হচ্ছে, একটা ক্যাজুয়াল ব্যাপার হয়ে যায়। এবং সব থেকে বড় কথা, আমি পরের দিকে লিখেছি, এখনই বলছি, তাকে যে বারে বারে জল খাওয়াতে হয়, তাকে যে বাড়িতে নুন চিনির জল তৈরি করে দেওয়া বা ওআরএস খাওয়ানোর যে বিষয়টা, সেই বিষয়গুলো প্রচার করা হয় এই কর্মসূচিটার মাধ্যমে। সচেতনতা গড়ে তোলা যাতে মৃত্যুর হার ভীষণভাবে কমে যায়। পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, অর্থাৎ যে যেটা বর্জ্য পদার্থ, সেই পয় প্রণালীটাকে, পয় নিষ্কাশন যে ব্যবস্থাটা, তার ইমপ্রুভমেন্ট করা। নাহলে সেখান থেকে ময়লা কিন্তু, সেখান থেকে ওই বর্জ্য পদার্থজনিত সংক্রমণ এবং ময়লা কিন্তু বাড়ির ভেতরেও ঢুকে আসতে পারে, চারপাশে ছড়িয়ে গিয়ে আমাদের শরীরের মধ্যে ঢুকে আসতে পারে। তাই এই পয় নিষ্কাশন যে ব্যবস্থা, সেটাকে সবসময় উন্নত রাখাটা দরকার। সেটা যদি খুব নড়বড়ে বা ভুল হয়, সেখান থেকে সংক্রমণ, ব্যাকটেরিয়া, ভাইরাস, খারাপ জল, তার মাধ্যমে বাহিত যে সমস্ত অণুজীব, সেগুলো সব আমাদের শরীরে এসে ঢুকতে পারে। পরিষ্কার জল গ্রহণ করার ব্যবস্থা করা, পানীয় জলের ব্যবস্থা, যে জলটা খাওয়া যায় সেই জলের ব্যবস্থা করা। সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, অর্থাৎ হাইজিন মেনটেন করা, পার্সোনাল হাইজিন, ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া। শিশুকে কমপক্ষে 6 মাস ধরে স্তন্যপান করানো, এটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদেরকে, আমি যখন ল্যাকটেশনের ক্লাস নিয়েছি, আমি তখন এটা বলেছি, বাচ্চাদের ক্ষেত্রে প্রবণতা থাকে যে মায়ের দুধ সে 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে, কিন্তু সেখানেও দেখা যায় বাইরের জল খাইয়ে দিচ্ছে, তো দুধ খেয়েছে একটু জল খাক, অথবা বাইরের মধু বা কোনো ওই ঠাকুরের জল টল, অথবা কোনো কিছু রস, এগুলো খাইয়ে দেওয়া হয়। সেগুলো খাওয়ানো কিন্তু একদম উচিত না, কারণ এই সময় ভীষণভাবে তারা ভালনারেবল হয়ে থাকে, মানে ডায়রিয়া হয়ে যাওয়ার জন্য তারা খুব এক্সপোজড হয়ে থাকে। তো এই সময় শুধুমাত্র মায়ের দুধ 6 মাস ধরে যদি তাকে খাওয়ানো যায়, ডায়রিয়ার প্রকোপ থেকে তাকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা যায়। সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করে তোলা, শিশুকে কমপক্ষে 6 মাস ধরে স্তন্যপান, রোটা ভাইরাস টিকা দেওয়ার পরামর্শ দেওয়া। তোমাদের যখন পড়ানো হয়েছে, মাইক্রোবায়োলজির পার্টটা পড়ানো হয়েছে, তখন রোটা ভাইরাসের অ্যাগ্রেসিভ এফেক্ট সম্পর্কে বলা হয়েছে এবং রোটা ভাইরাস কি করে ছড়িয়ে পড়ে সেটাও বলা হয়েছে। এবং রোটা ভাইরাসকে কিন্তু চট করে নির্মূল করা যায় না, ওর টিকাটা খুব জরুরি। তো এই রোটা ভাইরাসের টিকা বাচ্চাদেরকে দেওয়ানোটা খুব জরুরি। একদম শুরুর দিকেই রোটা ভাইরাসের টিকা সম্পর্কে তাদের সচেতন করা এবং তাদেরকে টিকাকরণ করিয়ে দেওয়া, এটা দরকার। পরিষ্কার জলের সঙ্গে পরিমিত পরিমাণ লবণ ও চিনির মিশ্রণ বা ওআরএস তৈরি করে ডায়রিয়া রোগ চলাকালীন পান করানো। যখন সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, সারাদিনে হয়তো 3-4 বার হয়ে গেছে তার একদম ওয়াটারি স্টুল, তখন থেকে কিন্তু তাকে লবণ আর চিনির মিশ্রণ, যেটাকে আমরা জীবন রক্ষক ঘোল বলবো, আমরা পরে আসছি সেটা দিয়ে বারে বারে অল্প অল্প করে খাওয়ানো। এছাড়াও জিঙ্ক ট্যাবলেট গ্রহণের পরামর্শ দেওয়া। ডায়রিয়া হলে শরীর থেকে অনেক কিছু বের হয়ে যায়, তো জিঙ্কটা দিলে তখন তাদের এই প্রবণতাটা বা এই প্রকোপটা থেকে প্রথমত কমে এবং দ্বিতীয় কথা সে মুক্তি পায়। রোগীর জলশূন্যতা বেড়ে গেলে শিরায় ডেক্সট্রোস্যালাইন থেরাপি দেওয়ার প্রয়োজন হয়। অত্যন্ত কম পরিমাণে হয়তো তার শরীরে মানে জল হয়ে গেছে, শুধু মুখে খাওয়ালেই হবে না, জলশূন্যতাটা অত্যন্ত বেশি পরিমাণে হয়ে গেছে, সেই জন্য তাদের চ্যানেল করে শিরার মাধ্যমে স্যালাইনের বোতলে ডেক্সট্রোস্যালাইন থেরাপি দেওয়া হয়। যাদের রক্ত আমাশা দেখা যায় তাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। শরীরে যেটা ঢুকে গেছে সেটাকে বার করতে হবে, ডিসেন্টারি হয়েছে তখন তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। মলত্যাগের পরিমাণ কমাতে ল্যাক্রোমাইড দেওয়া হয়।
তবে তীব্র রোগে আক্রান্তদের জন্য এই পরামর্শ দেওয়া হয় না। এটা একটা ওষুধের নাম, যাতে ওই মানে স্টুলটা কমে সেটার একটা ব্যবস্থা। অপুষ্টি প্রতিরোধের জন্য উপযুক্ত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা। অপুষ্টি থেকে বারবারই সে ডায়রিয়ার প্রকোপে পড়তে পারে, আক্রান্ত হয়ে যাবে তো সহজে, ইমিউনিটি খুব কমে যাচ্ছে অপুষ্টির কারণে, বারবার সেজন্য আক্রান্ত হয়ে যায়। সেই জন্য অপুষ্টিতে যাতে প্রতিরোধ করতে পারে, বডিতে যাতে একটা ব্যালেন্স তৈরি হয়, একটা শিল্ড তৈরি হয়, সেজন্য তার ব্যবস্থা করে অপুষ্টি প্রতিরোধ করার জন্য ভালো খাবার দাবারের মাধ্যমে পুষ্টিকর খাদ্য খাইয়ে তাদেরকে ঠিকঠাক করে রাখলে এই সংক্রমণটা বা ডায়রিয়ার প্রকোপ থেকে সে বাঁচতে পারে। এই হলো প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট কন্ট্রোল। আচ্ছা, কর্মসূচির প্রয়োজনীয় উপাদান, এই যে এনডিডিসিপি, এই কর্মসূচিটার প্রয়োজনীয় উপাদান কি কি এতক্ষণ যেগুলো পড়লাম সেটা ইন আ নাটশেল জিস্ট। ওরাল রিহাইড্রেশন থেরাপি, যেটার কথা আমি প্রথম থেকেই বলছি, ওআরটি আর ওআরএস, এই যে ওরাল রিহাইড্রেশন থেরাপি, এটা হচ্ছে 1 নম্বর। এক নম্বর ওরাল রিহাইড্রেশন থেরাপি। এই থেরাপিটার মধ্যে কি কি থাকছে? ওরাল রিহাইড্রেশন সলিউশন এবং লো অসমোলারিটি ওআরএস। ঠিক আছে, এটা হু রেকমেন্ডেড, এটা ছোট হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের নয়। WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু রেকমেন্ডেড লো অসমোলারিটি ওআরএস যার ডায়রিয়া হয়েছে তাকে দেওয়া হবে, এবং ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন থেরাপির মধ্যে পড়ছে 1 নম্বর। 2 নম্বর, জিঙ্ক সাপ্লিমেন্ট তাদেরকে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে, জিঙ্ক সাপ্লিমেন্টেশন দেওয়া হবে। এবং 3 নম্বর, হেলথ এডুকেশন দিতে হবে। হেলথ এডুকেশন, তার সঙ্গে হাইজিন কি করে সে মেনটেন করবে, তার শরীর কি করে ভালো থাকবে, অপুষ্টি কিভাবে ডায়রিয়াকে এফেক্ট করবে, এই ধরনের আলোচনাগুলো সাধারণ মানুষের সঙ্গে করতে হবে, তাদেরকে এই ব্যাপারে অ্যাওয়্যার করতে হবে, হেলথ এডুকেশন দিতে হবে। এই হলো কর্মসূচির 3টে প্রধান উপাদান। এছাড়া যখন ডায়রিয়া হয়ে আছে তখন ডায়রিয়া রোগের অবস্থা, স্থায়িত্ব এবং প্রাবল্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে কি অবস্থায় আছে, তার সবেমাত্র ডায়রিয়া হয়েছে, তার ক্ষেত্রে এক রকমের অ্যাকশন, যে অনেকদিন ধরে ডায়রিয়ায় ভুগে তার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে তার ক্ষেত্রে আর এক রকম অ্যাকশন। এইভাবে সেই রোগীর কন্ডিশন বুঝে আমাকে তাদের জন্য ব্যবস্থা করতে হবে এই কর্মসূচির উপাদানগুলোর সাহায্যে, বা কর্মসূচির যেটা টার্গেট, যে বিষয়টা মানে যেটা হাইলাইটেড হয়েছিল যে আমি মর্টালিটি আর মরবিডিটির রেটটাকে ঠিক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবো, সেই অনুযায়ী আমাদেরকে অ্যাকশন নিতে হবে। এই দেখো এখানে এটা হলো কর্মসূচির প্রয়োজনীয় উপাদান, যে যে কাজগুলো করতে হবে। এবার এই যে ওরাল রিহাইড্রেশন সলিউশনটা আমরা পড়লাম, সেইটার 2টো রকমের ভাগ আছে। এই ওআরএস পাউডার, এই যে একটা হচ্ছে বাইকার্বনেট ওআরএস, একটা হচ্ছে সাইট্রেট ওআরএস, 2 ধরনের ওআরএস পাউডার হতে পারে, ওরাল রিহাইড্রেশন সলিউশন হতে পারে। এর পাউডার তৈরির যে সুপারিশ সেটা হু এবং ইউনিসেফ, হু আর ইউনিসেফ দ্বারা সুপারিশকৃত। এরা বলে দিয়েছে যে মার্কেটে যে ওআরএস বিক্রি হবে, যেগুলো পেশেন্টের কাছে যাবে বা সাধারণ মানুষ খাবেন, তাতে কোন জিনিসটা কতটা পরিমাণে থাকবে, যে উপকারটা পাওয়ার কথা ওখান থেকে, সেটাকে কোন জিনিসটা কতটা পরিমাণে দিলে তারা সেই উপকারটা পেতে পারে, সেই বিষয়টা রিসার্চ এন্ড ডেভেলপ করে হু এবং ইউনিসেফ এনারা এই পরিমাণ উপাদানগুলো এবং উপাদানের পরিমাণ কত থাকা উচিত সেটা নির্দেশ করে দিয়েছেন। সেই অনুযায়ী যে ওআরএস গুলো বিক্রি হয়, অর্থাৎ বাণিজ্যকরণ হয় যেগুলো, কমার্শিয়াল ওআরএস বলছি আমরা সেটাকে, বাণিজ্যিক ওরাল রিহাইড্রেশন সলিউশন যেগুলো বিক্রি হচ্ছে, তার ফর্মুলাটা তৈরি করা হয় এইটার গাইডলাইন অনুযায়ী। 2 রকমের ওআরএস আমরা দেখি, একটা বাইকার্বনেট ওআরএস, একটা সাইট্রেট ওআরএস। দুটোর ক্ষেত্রেই দেখো জিনিস সব এক আছে, শুধু 3 নম্বরটায় সোডিয়াম বাইকার্বনেট, আর যেটা সাইট্রেট ওআরএস তার 3 নম্বরটায় ট্রাইসোডিয়াম সাইট্রেট। দুটোর এইখানে জিনিসটা আলাদা, না হলে প্রত্যেকটা ওআরএস এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকবে, পটাশিয়াম ক্লোরাইড থাকবে, গ্লুকোজ থাকবে, এই 3টে জিনিস অবশ্যই থাকবে। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই যে আমি তোমাদের বলছিলাম না যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়
সোডিয়াম পটাশিয়াম বের হয়ে যায় বডি থেকে, সেগুলোকে রিস্টোরেশনের জন্য সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, গ্লুকোজ এই তিনটে অবশ্যই থাকবে। শুধু বাইকার্বনেট ওআরএস এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট দেওয়া থাকবে, সাইট্রেট ওআরএস এর মধ্যে ট্রাইসোডিয়াম সাইট্রেট দেওয়া থাকবে। প্রত্যেকটা পরিমাণ নির্দিষ্ট। সোডিয়াম ক্লোরাইড 3.5 গ্রাম করে থাকে, পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম করে থাকে, এবং সোডিয়াম বাইকার্বনেট এটার ক্ষেত্রে 2.5 গ্রাম, ওটার ক্ষেত্রে ট্রাইসোডিয়াম সাইট্রেট 2.9 গ্রাম, এবং গ্লুকোজ প্রত্যেকটা প্যাকেটেই 20 গ্রাম করে দেওয়া থাকে। এবং এই যে 5 নম্বর পয়েন্টটা দেওয়া হয়েছে, ফুটিয়ে ঠান্ডা করা জল, এই যে কম্পোজিশনের পাউডারটা আমরা মেশাবো, কতটা ওই পরিমাণ জলে মেশাবো? একটা পাউচ 1 লিটার পরিশ্রুত পানীয়র মধ্যে মেশাবো, তাহলেই তৈরি হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ক্লিয়ার? এইবার যে নামটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা বলি সেটা হচ্ছে জীবন রক্ষক ঘোল। এর আগে তো তোমরা ওআরএস পড়লে, ওআরএস এর কম্পোজিশন, বাণিজ্যিকরণ করার জন্য যেভাবে পাউডারটাকে বানানো হয়েছে, ঠিক আছে, কিন্তু যখন বাড়িতে কেউ আছে তার হয়তো লুজ মোশন শুরু হয়ে গেছে, 4 বার হয়ে গেছে, 5 বার হয়ে গেছে, তখন সেই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমরা বাড়িতেই কিন্তু একটা নুন চিনি দিয়ে শরবত বানিয়ে তাকে অল্প অল্প করে খাওয়াতে থাকবো। তাতে রিস্টোরেশনটা হবে এবং ডিহাইড্রেশনের প্রকোপে সে পড়বে না। সেই কারণে এই যে ফর্মুলেটেড কিছুটা চিনি নিলাম, নুন নিলাম, পরিষ্কার জল নিলাম, এটা দিয়ে কিন্তু আমরা তার হেলথটাকে ঠিক রাখার চেষ্টা করছি যাতে সে ডিহাইড্রেশনের প্রকোপে না পড়ে যায়। তাই এই শরবতটাকে বলা হয় জীবন রক্ষক ঘোল। যখন জীবনটা সংকটের মধ্যে চলে আসে, তখন এই শরবতটা সেটার থেকে ওকে স্পেয়ার করে। নুন চিনি মেশানো শরবত ডিহাইড্রেটেড ডায়রিয়া রোগীর জীবন রক্ষা করে বলে একে জীবন রক্ষক ঘোল বলা হয়। বিশুদ্ধ পানীয় জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে 1 গ্লাস জলে 1 চামচ চিনি ও 1 চিমটি নুন মিশিয়ে বারে বারে খাওয়ালে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই উপকৃত হয়। কি? বিশুদ্ধ পানীয় জল নেব, সেটাকে 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করব, তারপর 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিনি নেব আর 1 চিমটি নুন নেব। তাহলে বিশুদ্ধ পানীয় ফোটানো ঠান্ডা করা 1 গ্লাস জল, তাতে 1 চামচ চিনি দিচ্ছি আর 1 চিমটি নুন দিচ্ছি। তারপর সেই সলিউশনটা বানিয়ে, মাপটা মনে রেখো, এটা লিখতে দেয়, বারে বারে আমরা চামচে করে হোক, অল্প অল্প করে গলায় ঢেলে হোক, শিশু থেকে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই এটার দ্বারা উপকৃত হন। সঙ্গে সঙ্গে ওআরএস পাওয়া না গেলে এই শরবতের মাধ্যমে ডায়রিয়া আক্রান্ত রোগীকে সুস্থ রাখা যেতে পারে প্রাথমিকভাবে। ঘরোয়া পদ্ধতিতে তৈরি ওআরএস উপকারে আসে। এই যে এটা বানানো হয়েছে এই শরবতটা, এটাকে আমরা বলতে পারি ঘরোয়া পদ্ধতিতে তৈরি ওআরএস। এইটা খাওয়ালে তাদের সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই আমি পেলাম না, ঘরের তৈরি ওআরএস জীবন রক্ষক ঘোল এই শরবতটা খাওয়ালে তাদের আস্তে আস্তে কিন্তু এই ডিহাইড্রেশনের সমস্যাটার মধ্যে তারা পড়ে না, রিস্টোরেশন হয়। এবার দেখা গেল 2-3 দিনের মধ্যে তার এই লুজ মোশনের ব্যাপারটা কেটে গেল বা বন্ধ হয়ে গেল, তাহলে ঠিক আছে। না হলে তার সিচুয়েশন অনুযায়ী ডাক্তার দেখানো, ডাক্তার সেখান থেকে বুঝতে পারবেন তাকে কি ওষুধ দিতে হবে, সেই অনুযায়ী ওষুধ স্টার্ট করা। অথবা বাড়িতে যখন রোগী প্রচন্ড আচ্ছন্ন হয়ে পড়ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, মানে তার আর কোনো জ্ঞান নেই, সে কথা বলতে পারছে না, সেই রকম অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা এবং হসপিটালে তার পজিশন অনুযায়ী তার ট্রিটমেন্ট করা। এইভাবেই কিন্তু একজন ডায়রিয়া পেশেন্টকে আমরা বাঁচাতে পারি। তাহলে এই হলো এনডিডিসিপি, ডায়রিয়াল ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম। তো সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, কেন এটা তৈরি করা হয়েছিল, তার মূল উদ্দেশ্য কি ছিল বা কি হয় তার জন্য, এগুলো সম্পর্কে আমরা বিশদে পড়লাম। কমিউনিটি নিউট্রিশনের চ্যাপ্টারটা তাহলে তোমাদের এখানে কমপ্লিট হলো। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো।